ওকে। তো আসসালামু আলাইকুম শিক্ষার্থী। তোমরা কেমন আছো সবাই? আমি তোমাদেরকে বারবার বলা সত্ত্বেও আসলে সময় এবং সুযোগের অভাবে তোমাদের প্রশ্নগুলোকে সলভ করে দিতে পারি নাই। তো আমি যেটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের কতগুলো সাজেশন ভিত্তিক কিছু এমসিকিউ আমি তোমাদেরকে পড়াবো, যার মধ্যে আমি তোমাদের সবগুলো টপিকস কভার করতে চেষ্টা করছি এবং যে যে টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে বেশি আসে সেই টাইপগুলো মিলিয়ে আমি তোমাদের প্রশ্নগুলো করছি এবং সাথে সাথে তোমাদের ব্যাখ্যাটাও প্রোভাইড করছি। তো তোমরা যদি কেউ মানে চিন্তা করো যে এখান থেকে শতভাগ কমন পেতে চাও, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর পাশাপাশি তার ব্যাখ্যাগুলোও একটু দেখবা। তো ঠিক আছে, শুরু করা যাক। আর তোমাদের আরেকটা কথা, প্রশ্নগুলো সলভ করার সময় আমি যখন সলভ করব তোমরা তোমাদের যে আমি পিডিএফ ফাইল দিয়েছিলাম, এই পিডিএফ ফাইলগুলো এবং উত্তরপত্র সহ তোমরা বসবা। বসার পরে প্রয়োজনে তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং ভিডিওটি পজ করে করে তোমরা তোমাদের উত্তরগুলা হচ্ছে কিনা তোমরা নিজে করার ট্রাই করবা। দেন আমারটা দেখবা, অথবা একটু সময় দিয়ে তুমি যাতে প্রশ্নটা গ্রাব করতে পারো। হ্যাঁ, মানে তোমার তো আসলে শুধু দেখে গেলে হবে না, বা শুধু আমি তো আনসারটা শেখার উদ্দেশ্যে এগুলো করি নাই, বা এই যে ব্যাখ্যাগুলো তোমাদের শুধু আনসারের জন্য করি নাই। শুধু আনসারের জন্য আমি কিন্তু তোমাদের উত্তরটা দিয়ে দিলেই লিখে দিলেই হয়ে যেত। হ্যাঁ, তো আমি যেহেতু ব্যাখ্যা করছি মানে হচ্ছে এই টাইপের যা আছে সেগুলো তোমাদেরকে শিখতে হবে, এর ভিতরে যা যা প্রয়োজন হয়। তো দেখো, প্রথম প্রশ্নটা আমরা শুরু করি। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? একটু ভালো করে খেয়াল করে দেখো, হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার জন্য তোমরা যে ভাষাটা মানে তোমরা ব্যবহার করো বা কম্পিউটারে ব্যবহার করা হয়, সেই ভাষাটি হচ্ছে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা। এবং উচ্চ স্তরের ভাষা বলতে আমরা বুঝি যে আমরা যেসব ভাষায় কথা বলি বা যেসব ভাষা আমরা বুঝতে পারি বা মানুষ বুঝতে পারে, সেই সব ভাষা। তো হার্ডওয়্যার নিয়ন্ত্রণের জন্য তাহলে তোমার লাগে কি মেশিন ভাষা, এবং তোমার মানুষের বোঝার জন্য লাগে কি উচ্চ স্তরের ভাষা। তাহলে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং মেশিনের মানে মানুষের বোঝার মতো ভাষা, এমন ভাষা কি আছে? মধ্যম স্তরের ভাষা। আর মধ্যম স্তরের ভাষা হচ্ছে এখানে কোনটি? এখানে হচ্ছে তোমার এই যে গ নাম্বার সি। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, তুমি যখন এখানে একটা করছো তখন তোমার আনসারটা যে শুধু তুমি সি শিখে রাখবা তা না, তুমি এখন করবা কি, ভাষার যে তিনটা স্তর আছে, উচ্চ স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর, এই তিনটা ভাষারই এক্সাম্পলগুলো তুমি শিখে ফেলবা। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা বললেই তোমাদের ভিজুয়াল বেসিক, তারপরে ইন্টেলেক্ট, এই এই ধরনের প্রশ্নগুলো ভাষাগুলো তোমার মাথায় আসবে। তবে এখানে একটু ভালো করে খেয়াল করবো, শুধু বেসিক নামে কোনো ভাষা নাই। ভাষাটা হচ্ছে কি ভিজুয়াল বেসিক। আমি এখানে দিয়েছি তোমাদের কি ইন্টেলেক্ট। তাহলে তুমি এই আনসারটা করার সময় একটু খেয়াল করে করবে, এখানে আনসারটি হবে কি ইন্টেলেক্ট। তো এখন এই শুধু কি তুমি ইন্টেলেক্টটাই পড়ে রাখবা? না, তুমি চতুর্থ প্রজন্মের ভাষা পাশাপাশি পঞ্চম প্রজন্মের ভাষা কোনগুলা, তারপরে তোমার হচ্ছে যে তৃতীয় প্রজন্মের ভাষা কোনগুলা, তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনগুলা এবং প্রথম প্রজন্মের ভাষা কোনগুলা, সেটাও তোমাকে একটু দেখতে হবে। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। দেখো, বিট বাইট মেমোরি অ্যাড্রেস তোমাদেরকে বললাম, হার্ডওয়্যার নিয়ন্ত্রণ বা মেমোরির বিষয়গুলো যখন নিয়ন্ত্রণ করতে হবে তখন সেগুলো আসলে কি ওই মেশিন ভাষা। ঠিক আছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করে কে? মেশিন ভাষা তোমার হচ্ছে বিট বাইট অ্যাড্রেস নিয়ে কাজ করে। তারপরে তোমার মধ্যম স্তরের ভাষা, যেহেতু তার ভিতরে নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য আছে, তাহলে সেটাও কিছুটা বিট বাইট এবং মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। কিন্তু উচ্চ স্তরের ভাষা, সে আসলে বিট বাইট বা মেমোরি অ্যাড্রেস নিয়ে কখনোই কাজ করে না, সে সরাসরি মানুষের ভাষার মতোই করে। তাহলে এখানে আমাদের উচ্চ স্তরের ভাষাটা না হবে না, তাহলে এখানে বহুপদীটার উত্তর হবে কি 1 এবং 2। 4GL বা চতুর্থ প্রজন্ম বলতে তুমি কি বোঝো, বা চতুর্থ প্রজন্মের ভাষা বলতে কি বোঝো? দেখো, আমাদের এই প্রত্যেকটা ভাষার একটা নাম আছে, যেমন প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম, এদেরকে বলা হয় কি নিম্ন স্তরের ভাষা। তারপরে হচ্ছে যে তোমার তৃতীয় প্রজন্ম মধ্যম স্তরের ভাষা, বা তৃতীয় প্রজন্মকে অনেক সময় আমরা আহ, উচ্চ স্তরের ভাষা বলে থাকি। প্রত্যেকটা ভাষার একটা স্তর আছে, সেই স্তরগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যে তোমাদের এরকম ভাবে আমি যদি বলি, একটু আমি বলে দিচ্ছি যে প্রথম প্রজন্মের ভাষাকে আমরা বলি কি মেশিন ভাষা,
দ্বিতীয় প্রজন্মের ভাষাকে আমি বলি কি, তোমার হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে যে উচ্চতর ভাষা, মানে একটু মানুষের বোঝার মতো, সেটা হচ্ছে উচ্চতর ভাষা। তারপরে চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, মানে মোটামুটি মানুষের বোঝার মতো ভাষা। এবং পঞ্চম স্তরের ভাষা সেটি হচ্ছে কি, তোমার একদম স্বাভাবিক ভাষা। তাহলে এখানে আমাদের 4GL বলতে কোনটি বোঝাবে? অতি উচ্চ স্তর। তারপরে আসো, তোমার প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে কি করা হবে, মানে মেশিন ভাষা যদি ব্যবহার করো তাহলে কি হবে? বহুপদীটার দেখো এখানে বহুপদী, যেহেতু বহুপদীগুলো একটু ভালোভাবে খেয়াল করবো মাথা ঠান্ডা করে। তো মেশিন ভাষার যে বৈশিষ্ট্যগুলো ছিল, প্রোগ্রাম পরিবর্তন করাটা কষ্টসাধ্য অবশ্যই, কারণ ওখানে 0 আর 1 ব্যবহার করা হয়। দক্ষ প্রোগ্রামার প্রয়োজন, হ্যাঁ, যদি কোনো প্রোগ্রামার ঠিকভাবে না বুঝে হিসাব, তাহলে সে কখনোই এটা প্রয়োগ করতে পারবে না, তারপরে প্রোগ্রামটা দ্রুত নির্বাহ হয়। হ্যাঁ, যেহেতু মেশিন ভাষা সরাসরি তোমার এখানে কোনো অনুবাদ করা লাগছে না, এখানে তোমার মেশিন সরাসরি বুঝতে পারে, সুতরাং এটা দ্রুত নির্বাহ করা যায়। তার মানে এটার উত্তর হচ্ছে কি, 3টি। তাহলে এখানে আমাদের এটার হচ্ছে উত্তরটা হবে কি, 3টি। তারপরে 6 নাম্বার প্রশ্ন দেখো, যে এখানে আমাদের একটা ছোট্ট একটা মানে সি ভাষার মানে একটা কোডের স্ন্যাপশট দিয়েছে। এখন এখানে তোমার আছে কি, যে একটা আমাদের ইন্টিজার টাইপের একটা চলক আছে a, যেটার মান হচ্ছে কত, 2, এবং আরেকটি আছে b। এখানে একটু হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, তো এখানে সেমিকোলনটা পড়ে গেছে, এখানে আসলে কমা দিয়ে তারপরে b হওয়া উচিত ছিল। b ইকুয়ালস টু দেওয়া আছে কি, প্লাস প্লাস a, তারপরে প্রিন্ট করতে হবে কাকে, b কে। তো এই প্রোগ্রামটার বলছে প্রশ্ন কি, সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে। তাহলে এখানে আমাদের দেখো একটা জিনিস, b ইকুয়ালস টু তোমার দেওয়া আছে কি, প্লাস প্লাস a। তুমি জানো যে প্লাস প্লাস a মানে কি, প্লাস প্লাস a মানে হচ্ছে a প্লাস 1। তাহলে a প্লাস 1 তোমার মানে কি, মানে এর মান ছিল 2, তাহলে এখানে 2 সাথে তোমার কত যোগ হচ্ছে, 1, অর্থাৎ এর মান হচ্ছে কত, 3। কিন্তু দেখো কি পরিবর্তন করলে তার মানটা 5 হতো। তাহলে আমি যদি এই প্লাস প্লাস না করে, অর্থাৎ 1 বৃদ্ধি না করে যদি এখানে 3 বৃদ্ধি করতাম, তাহলে 5 হয়ে যেত না। তাহলে 2 প্লাস 3 করলেই হয়ে যেত কত, 5। তাহলে আমি কি করব, এখানে প্লাস প্লাস এর পরিবর্তে লিখব কি, a প্লাস 3, অর্থাৎ a ইকুয়ালস টু a প্লাস 3। তার মানে এখানে b ইকুয়ালস টু যদি তুমি a প্লাস 3 করো, তাহলে তোমার এখানে মানটা কি হবে, b এর মান হবে 5। তো আমরা এই প্রিফিক্স নোটেশন এবং পোস্টফিক্স নোটেশন নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করব একটু বিস্তারিত। তো এখন 7 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে তোমার এখানেও একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, এবং এখানে তুমি ভালো করে প্রত্যেকটা সি প্রোগ্রামগুলো খেয়াল করবে তার সিনট্যাক্সটা কেমন। প্রথমে একটা হচ্ছে যে হেডার ফাইল যুক্ত করছো, তারপর হচ্ছে কি একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করছো, মেইন ফাংশনের ভিতরে তার মূল যে কোড, যেটুকু লিখতে হবে বা যেটুকু করতে হবে সেগুলো এখানে আছে। আমার এখানে একটা চলক নিচ্ছি সাম, যে সামের প্রাথমিক মান ধরে নিচ্ছি কত, 0। তারপরে একটি চলক নিচ্ছি আই, যার মান হচ্ছে 1, এবং একটা হোয়াইল লুপ চালাচ্ছি যেখানে i ইজ লেস অর ইকুয়াল 8, অর্থাৎ i এর মানটা যতক্ষণ পর্যন্ত তোমার কি হবে, 8 এর থেকে ছোট বা 8 এর সমান হবে, ততক্ষণ পর্যন্ত এই লুপের ভিতরে কাজটা করবে। তো লুপের ভিতরে কাজ কি আছে, লুপের ভিতরে কাজ আছে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। তার মানে এই যে আয়ের মান তোমার প্রত্যেকবার এক বৃদ্ধি পাবে, যেটা সেই বৃদ্ধিটা হবে কি, বারবার সামের সাথে যোগ হবে। তাহলে অর্থাৎ আয়ের মানটা বারবার সামের সাথে যোগ হবে এবং সেই সামটা আবার যোগফল হিসেবে জমা রাখবে। পরবর্তী ধাপে আবার পুনরায় ওই সামের সাথে তোমার হচ্ছে যে কি হবে, ওই যোগফলের সাথে আবার আয় যোগ হবে, এবং আয়ের মানটা বৃদ্ধি হবে। আবার এই যে যোগফলটা, সেই যোগফলটা আবার কোথায় রাখবে, তোমার এই সামের মধ্যে। এভাবে বারবার ধাপে ধাপে এটা পরিবর্তন হবে। তো আমাদের প্রশ্নটা একটু দেখি চলো। এখানে বলছে প্রিন্ট এফ %d সাম, মানে সামের মানকে প্রিন্ট করলে কি হবে, সামের মান প্রিন্ট করলে যোগফল যা হবে তাই। এখানে আমাদের বৃদ্ধি পাইছে কত করে, 1 করে। এখন বলছে আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট 20 হবে। তো আগে যেটা আছে সেটা যদি আমরা একটু দেখি, তো আমরা এই প্রশ্নটার জন্য তোমাদেরকে আমি যে উত্তরপত্রটা প্রোভাইড করছিলাম, সেই উত্তরপত্রটা তোমরা একটু খুলে দেখো। তোমাদের উত্তরপত্রে হ্যাঁ, তোমরা যদি একটু উত্তরপত্রটা দেখো,
যে এখানে তোমাদের আছে কি যে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে ঘ। ঘ মানে কি, যখন তোমার i এর মান 2 এবং i ইকুয়ালস টু i প্লাস 2, তখন তোমার এটা কি হবে, মান হবে 20। আসলে ব্যাপারটা কেমন, আমার অপশনগুলো যদি আমি চেক করি, যে i এর মান প্রথম অপশনটাতে আছে 0 এবং i লেস অর ইকুয়াল কি 8, আর i এর মান বৃদ্ধি পাচ্ছে কত করে, 1 করে। তাহলে 1 করে যদি আয়ের মান বৃদ্ধি পায়, তাহলে টোটাল আয়ের মান হবে কি 0 থেকে শুরু করে 8 পর্যন্ত, অর্থাৎ 9। তার মানে লুপটা যদি 1 করে বৃদ্ধি পায়, এখানে কতবার ঘুরবে, 9 বার। তো 9 বারে তুমি আয়ের মানটা যোগ করবে এবং যোগফলগুলো বারবার যদি যোগফলের সাথে আয়ের মান যোগ করো, এভাবে তোমার ফাইনালি যে যোগফলটা পাবা সেই যোগফলটা হচ্ছে কত, 36। তাহলে 36 যদি পাও, তাহলে মনে রাখবা এই 36 তো আর হচ্ছে না তোমার কাঙ্ক্ষিত উত্তর, না, তাহলে অপশনটা সঠিক নয়। এরপর আসো অপশন খ, যেখানে তোমার আয়ের মানটা হচ্ছে কত, আয়ের মানটা হচ্ছে 1 এবং আয়ের বৃদ্ধিটা আছে 1 প্লাস i প্লাস 2। তুমি যদি এখানেও 2 করে বৃদ্ধি করো, তাহলে তোমার যে আহ, আয়ের মানগুলো পাচ্ছ সেটা হচ্ছে কি 1 3 5 7, 7 এর পরে হচ্ছে কি 9। তো যেহেতু 9 8 এর থেকে বড়, তাহলে সেটা আর আমার এখানে চলবে না। তাহলে এখানে লুপের মান প্রত্যেকবার যখন আয়ের মান 1 করে এই 2 করে বৃদ্ধি পাচ্ছে এবং এই ভিতরে কাজগুলো করতেছে, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। তাহলে প্রথম প্রাথমিক অবস্থায় 0 প্লাস 1 মানে 1, তারপরে দ্বিতীয় অবস্থায় এই যোগফল 1 সামের সাথে আবার কি করছো, তোমার আয়ের মান 3 যোগ করছো, তার মানে তখন মান হয়েছে কত, 4। এভাবে 4 প্লাস 5 9, তারপরে 9 প্লাস 7 16। দেখো এখানেও কিন্তু তোমার আয়ের মানটা, যে সামের মানটা আসতেছে সেটা হচ্ছে 16, যেটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর নয়। তাহলে এই অপশনটিও সঠিক নয়। তারপরে তোমার হচ্ছে যে ঘ নাম্বার যে প্রশ্নটা, মানে গ নাম্বারেও সেম একইভাবে তোমার হচ্ছে যে ওখানে ওই সম্ভবত আহ, হ্যাঁ, ঘ নাম্বারে আমাদের আয়ের মান যেটা দেওয়া ছিল, এই গ নাম্বারে আমরা যদি একটু দেখি, যে গ নাম্বারে আমাদের যে আয়ের মান, তো গ নাম্বারে আয়ের মান আছে কি, যে তোমার এখানে দেখো আই ইকুয়ালস টু 2 এবং আই প্লাস 1। হ্যাঁ, আই ইকুয়ালস টু আই প্লাস 1। তো এই জায়গায় তোমার মনে রাখা উচিত যে আয়ের মান যদি তোমার 2 হয়, অর্থাৎ আয়ের মান শুরু হচ্ছে থেকে 2 থেকে, তো তখন আমাদের ওই আগেরটার মতোই, শুধু এক কম, তার মানে হচ্ছে 36 এর জায়গায় 35 হবে। এবার আসো, আয়ের মান হচ্ছে 2 এবং আই ইকুয়ালস টু আই প্লাস 2। তো তুমি যদি খেয়াল করো, আয়ের মান যখন 2 থেকে শুরু হচ্ছে, তখন তার বারবার মানটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে একবার হচ্ছে কত 2, 2 এর পরে হচ্ছে কত 4, 4 এর পরে 6, ঠিক আছে, 6 এর পরে 8। তাহলে আয়ের যে মানগুলো তুমি পাচ্ছ, এগুলো কত কত পাচ্ছ, 2 4 6 8। তো 8 এর পরে যখন তুমি 10 পাবা, তখন তো আর লুপটা চলবে না, তার মানে ওখানে আর ওটা দেওয়ার দরকার নাই। তাহলে লুপটা চলছে 4 বার, প্রতিবার এই আয়ের মান যোগ করছো, যোগ করে সামের মধ্যে রাখতেছে। তাহলে এই 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, তাহলে 8 6 14, 14 আর 4 18, 18 দিয়ে 20। তাহলে এই যোগফলটা কত হচ্ছে, 20 না? তাহলে আমার কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসারটা হবে কি, ঘ। তারপরে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে। তোমরা জানো, প্রোগ্রামটা যখন তৈরি হয়ে যায়, তখন প্রোগ্রামটাকে তার ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে এবং সেখানে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা বা সংশোধন প্রয়োজন কিনা, এই পদ্ধতিটাকে আমরা বলি কি, ডিবাগিং। তোমরা জানো এনকোডিং হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, আর ডিকোডিং হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা, এবং কোডিং মানে হচ্ছে যে কোড রচনা করা। তো ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটি কি বোঝায়। তোমরা জানো ফ্লোচার্টে যে চিত্রগুলো আছে, যার শুরুটা হচ্ছে কি একটা এলিপসির মতো, এটা হচ্ছে কি এরকম একটা ক্যাপসুল জাতীয়, যেটা দিয়ে বোঝায় শুরু অথবা শেষ। তারপরে তোমার একটা ইনপুট থাকে, যে ইনপুটটা হচ্ছে আমাদের কি করে, ইনপুট বা আউটপুট প্রকাশ করে, এটা হচ্ছে যে, তারপরে থাকে কি একটা তোমার আয়ত, যে আয়তটা তোমার হয় কি, এই আয়তক্ষেত্রটা একটা প্রসেস বোঝায়। হ্যাঁ, এবং তোমার হচ্ছে কি থাকে, একটা এরকম রম্বস থাকে, এই রম্বসটার কাজ হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত বোঝানো।
এই রম্বসের শেষে তোমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি একটা এরকম বৃত্তাকার একটা চিহ্ন, যেটা দ্বারা বোঝায় কি সংযোগ। এবং আরেকটা জিনিস আছে কি এরকম অ্যারো চিহ্ন, যেগুলো দ্বারা প্রবাহের দিক বোঝায়। এটা হতে পারে এদিকে, হতে পারে তোমার এদিকে, যে কোনো দিকে হতে পারে। তাহলে এরকম ভাবে আমরা এইগুলো হচ্ছে যে এই কয়টা জিনিস আমরা প্রোগ্রামিং ফ্লোচার্টের ক্ষেত্রে এই চিত্রগুলোর নাম আমরা মনে রেখেছিলাম। তাহলে তোমাদের এখানে বলছে ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটি কি বোঝায়, তাহলে কি বোঝায়, সংযোগ বোঝায়। তাহলে এখানে আনসার হবে কি শুধু একটি, বহুপদী যদিও, কিন্তু আনসার আছে কয়টা, একটা। তোমরা অনেক সময় বহুপদী দেখলেই মনে করো যে আনসার মনে হয় অনেকগুলো হবে। হ্যাঁ, এই ধারণা থেকে একটু বের হয়ে আসতে হবে। তাহলে এখানে উত্তর কি, সঠিক উত্তর এটা হচ্ছে কানেক্টর বা সংযোগ। তারপরে সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কি? তো তোমরা সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কি, সি প্রোগ্রামটা শুরু হয় মেইন ফাংশন দিয়ে, তবে মেইন ফাংশনের মধ্যে কাজ করতে গিয়ে যদি তার কোনো ফাইল অ্যাড করতে হয় তাহলে মেইন ফাংশনের উপরে কি করতে হয়, ওই ফাইলটা ইনক্লুড করতে হয়। তাহলে এখানে প্রথমে হ্যাশ ইনক্লুড, তারপরে হচ্ছে কি মেইন ফাংশন। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে যে তোমার, তুমি জানো প্রথম প্রজন্মের ভাষা হিসেবে থাকে মেশিন ভাষা, এবং অ্যাসেম্বলি ভাষা হচ্ছে কি দ্বিতীয় প্রজন্মের। তারপরে নন ভোলাটাইল মেমোরি কি? এই জায়গায় একটু বোঝার বিষয় আছে, ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে তোমাদের কাছে মনে হতে পারে এটা হচ্ছে স্থায়ী, আর নন ভোলাটাইল বাংলা মনে হতে পারে অস্থায়ী। আসলে ওয়ার্ডটা হচ্ছে, ভোলাটাইলটা একটু নেগেটিভ শব্দবোধক ওয়ার্ড, যেটার মানে হচ্ছে কি কোনো কিছু বিনষ্ট হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, তো এখানে ভোলাটাইল মানে হচ্ছে তোমার যেসব মেমোরিগুলা তোমার পাওয়ার অফ করার পর অথবা কম্পিউটারটি অফ করার পর অন করলে আর না থাকে না, তখন সেটাকে বলা হয় কি ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। আর যে সমস্ত মেমোরি তোমার পাওয়ার অফ করার পরেও তোমার তার তথ্যগুলো ধরে রাখে, সেটাকে বলা হয় কি নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি। তাহলে এই নন ভোলাটাইল এবং ভোলাটাইল কথাটা একটু মনে রাখবা। তো নন ভোলাটাইল মেমোরি যেগুলা, সেগুলো হচ্ছে কি দাম বেশি কিন্তু সাইজটা কম, তবে গতিটা বেশি। এরকম নন ভোলাটাইলটা হচ্ছে যে মানে সাইজ বড়, দাম কম, ঠিক আছে, তবে গতিটা কম। তো এখন এরকম ভোলাটাইল মেমোরি হচ্ছে, র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, ক্যাশ মেমোরি একটা ভোলাটাইল মেমোরি, ভার্চুয়াল মেমোরি একটা ভোলাটাইল মেমোরি, এরকম আরো আছে। তোমার হচ্ছে কি যে রেজিস্টার, এরাও হচ্ছে কি ভোলাটাইল মেমোরি। তারপরে তাহলে নন ভোলাটাইল মেমোরি কোনগুলো? তোমরা দেখো তোমাদের ফোনের যে রম থাকে সেই রমের মধ্যে তোমরা ইচ্ছা মতো ছবি তুলতেছো, ভিডিও করতেছো, সেগুলো জমা রাখতেছো। তাহলে সেগুলো তো তোমার ফোন অফ হয়ে গেলে, চার্জ শেষ হয়ে যাচ্ছে, অফ হয়ে গেল, তোমার ডাটাগুলো কিন্তু হারাচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি রমটা একটা স্থায়ী মেমোরি, মানে পাওয়ার অফ হওয়ার পরেও তার তথ্যগুলো ধরে রাখে, সেটা হচ্ছে কি স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল মেমোরি। এরকম আর কে আছে? আর আছে হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, সিডি, এগুলো সব হচ্ছে যে নন ভোলাটাইল মেমোরি। হেডার ফাইল কোনটি? এখানে বহুপদী প্রশ্নে দেখো হেডার ফাইল stdio.h একটা স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের জন্য হেডার ফাইল। math.h ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো পারফর্ম করার জন্য একটা হেডার ফাইল। কিন্তু print.h নামে কোনো হেডার ফাইল তোমার নাই। তাহলে তার মানে বোঝাচ্ছে যে print.h এটা হচ্ছে যে আমাদের হেডার ফাইল হবে না। তাহলে বহুপদীটির উত্তর হবে কি 1 ও 2। তাহলে এটা কি হবে, ক। তারপরে একটা স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ব্যবহার করা হয়? এই স্ট্রিংটা ব্যবহার করার জন্য তোমার এরকম বেশ কয়েকটা লাইব্রেরি ব্যবহার করা হয়। সেই লাইব্রেরির মধ্যে অন্যতম একটা হচ্ছে strlen, যেটা দ্বারা আমরা কি করি, একটা স্ট্রিং এর কয়টা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোর সংখ্যা বের করতে পারি। এভাবে তোমার আরো আছে strrev, মানে হচ্ছে যে স্ট্রিংটাকে রিভার্স করা, রিভার্স মানে উল্টাভাবে দেখানো। তার মানে ধরো তোমার নামের শুরু থেকে অক্ষরগুলো না দেখিয়ে উল্টিয়ে শেষের থেকে অক্ষরগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে যে তোমার strrev। তারপর হচ্ছে strlen দ্বারা তার লেন্থ বোঝায়, মানে কয়টা তোমার হচ্ছে যে ওখানে স্ট্রিং আছে এই। তারপরে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি কোনগুলা? তোমাদেরকে একটু আগেই বলছিলাম মেমোরির কথা বলতে গিয়ে, অস্থায়ী মেমোরিগুলোর দাম বেশি, গতি বেশি, ঠিক আছে, আর স্থায়ী মেমোরিগুলোর দাম কম, গতি কম, তবে ধারণ ক্ষমতা বেশি। আর অস্থায়ী মেমোরিগুলোর ধারণ ক্ষমতা কম। তাহলে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরা কারা হবে?
তোমার হচ্ছে যে যারা অস্থায়ী মেমোরি। তাহলে এরকম অস্থায়ী মেমোরি এখানে কে আছে? ক্যাশ লেভেল 1, রেজিস্টার, ভার্চুয়াল মেমোরি, র্যাম। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে সবগুলাই তো অস্থায়ী মেমোরি। তাহলে এখানে আমাদের সিকোয়েন্সটা কি হবে? আমাদের একটা সিকোয়েন্স ওখানে দেওয়া ছিল, রেজিস্টার হচ্ছে সব থেকে বেশি ফাস্ট, ঠিক আছে, আর তার ধারণ ক্ষমতাটাও সব থেকে কম। যার যত বেশি মানে ফাস্ট হবে তার ধারণ ক্ষমতা তত কম হবে। তারপরে রেজিস্টারের পরে আছে কি? ক্যাশ মেমোরি, তারপরে আছে র্যাম, তারপরে আছে ভার্চুয়াল মেমোরি। ব্যাস, তাহলে এখানে আমাদের আনসার হবে কি? রেজিস্টার। এরপর আসো, তোমার যে প্রশ্নটা দেওয়া আছে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ। তো তোমাদেরকে কিওয়ার্ড গুলো বলেছিলাম যে একটু মানে 32টা এরকম সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড আছে, তার মধ্যে কিওয়ার্ড গুলোকে একটু রিডিং দিতে বলছি, মানে কয়েকবার করে দেখবা, মাঝে মাঝে দেখবা, যাতে তোমার মনের ভিতরে আস্তে আস্তে এগুলো গেঁথে যায়। তো এরকম আছে কয়টা? এই নিচে যে রিটার্ন, গো টু এবং ব্রেক, এই তিনটাই হচ্ছে কি কিওয়ার্ড। আগের সব কয়টা একটা না একটা কিওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ড আছে। তো কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামের মধ্যে তোমার হচ্ছে যে একটা নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে কতগুলো শব্দ আমরা সংরক্ষণ করে থাকি বা ব্যবহার করে থাকি, এই শব্দগুলোকে আমরা বলি কি? কিওয়ার্ড। তারপরে নিচের উদ্দীপকটি পড়ো। আচ্ছা, এখানে সিরিয়াল নাম্বারটা একটু উলটপালট হয়ে গেছে। এ ইকুয়ালস টু কি দেওয়া আছে? 2। তারপরে বি হচ্ছে একটা চলো, এই দেখো এখানে ওই আগের প্রশ্নটাই, বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ। এখন প্রশ্ন হচ্ছে এই পার্সেন্ট ডি কমা বি এর মান নির্ণয় করো। তাহলে বি সমান সমান তোমার কি দেওয়া আছে? বি ইকুয়ালস টু দেওয়া আছে প্লাস প্লাস এ। তো এর মান কত দেওয়া আছে? 2। তার মানে এটা হবে প্লাস প্লাস 2, যেটাকে আমরা ভেঙে লিখলে এভাবে লেখা যায়, এই 2 প্লাস 1। তো এখন ব্যাপারটা হচ্ছে তার মান কত হচ্ছে? 3। তো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্রিফিক্স নোটেশন আর একটা হচ্ছে পোস্ট ফিক্স নোটেশন। তো প্রিফিক্স নোটেশন যদি থাকে তাহলে প্রথমে তার মানটা প্রসেসর বৃদ্ধি করবে 1, এবং প্লাস প্লাস দেখলে সে বৃদ্ধি করতে বলবে 1। বৃদ্ধি করার পর যে মানটা হবে সেই মানটাকে সে কি করবে? বি এর মধ্যে সংরক্ষণ করবে। তাহলে এখানে আমাদের বি এর মান হচ্ছে কত? 1 বৃদ্ধি করার পরে 3। আবার যদি প্রিফিক্স নোটেশন না থেকে পোস্ট ফিক্স নোটেশন থাকতো, অর্থাৎ এ প্লাস প্লাস হতো, তখন তোমার ব্যাপারটা কি হতো? যে প্রথমে তোমার মানটা সে ধারণ, যে ধরো এখানে লিখতেছো বি ইজ ইকুয়ালস টু প্লাস 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 এ, না তো যাই হোক, প্লাস প্লাস এ মানে হচ্ছে কি এই তোমার বি এর মান হবে এর যে মান তার সাথে যোগ করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা প্লাস প্লাস না লিখে অর্থাৎ প্রিফিক্স নোটেশনে না লিখে আমরা কি লিখব? এ প্লাস প্লাস অর্থাৎ পোস্ট ফিক্স নোটেশন। তাহলে পোস্ট ফিক্স নোটেশন যদি লিখতাম তখন আমার আগে এই মানটা বৃদ্ধি হবে। তাহলে এখন আগে মানটা বৃদ্ধি না হয়ে মানটা আগে কি হবে? ভ্যালুটা অ্যাসাইন করবে, তারপরে মানটা বৃদ্ধি হবে। এইটুকু পোস্ট ফিক্স এবং প্রিফিক্স নোটেশনটা মনে রাখবা, ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটর। সেম কথা মাইনাস মাইনাস আগে বা পরের জন্য। তাহলে এখানে বি এর মান কত হবে? তোমরা এবার নিশ্চয়ই বলতে পারবা প্লাস প্লাস এ। আর বি, বি মানে হচ্ছে কি প্লাস প্লাস এ। তাহলে প্লাস প্লাস এ মানে প্রথমে কি করবে? মান 1 বৃদ্ধি করবে। বৃদ্ধি করার পর তারপরে হবে কত? 3। তাহলে এখানে হবে কত? 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপকটা কি আছে। একটা মেইন ফাংশন থেকে আমরা শুরু করি। সাম ইকুয়ালস টু 0 দেওয়া আছে, আয়ের মান আছে কত? 1। এখন যখন আয়ের মান লেস অর ইকুয়াল 8, তখন তখন কি হয়? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই এবং আই প্লাস প্লাস। তার মানে হোয়াইল লুপের মাধ্যমে এখানে তোমার ধারাবাহিকভাবে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার একটা সি প্রোগ্রাম দেখাইছে। তাহলে এই সি প্রোগ্রামটা 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে কত হয় সেটা হচ্ছে যোগ করে দেখবা, সেটা হবে কত? 36। তো এটা কিভাবে করে তোমরা ওখানে আমি দেখাইছি প্রত্যেকটা ইটারেশন। তো এই ইটারেশন গুলো করার সময় যেমন আয়ের মান 1 এবং এর শুরুতে যে মানটা থাকে সেটা হচ্ছে সবসময়। তারপরে যদি তোমার কি হয়? আই লেস অর ইকুয়াল কি হয় তোমার ওখানে 8, ঠিক আছে, বা এখানে তুমি যদি অন্য কোনো চলক দাও সেই চলক, হ্যাঁ, দিয়ে তোমার কি হচ্ছে এটা লেস অর ইকুয়াল, এটা হলে এটা হচ্ছে তার কন্ডিশন। তো এই কন্ডিশনের ভিত্তিতে তোমার হচ্ছে যে আই লেস অর ইকুয়াল 8 যদি হয় তাহলে
আমাদের এটা কতবার ঘুরবে, i1 থেকে 8 পর্যন্ত 8 বার ঘুরবে। 8 বার ঘুরলে তার যোগগুলো সংখ্যক অঙ্কগুলো যোগ করলে যোগফল হবে কত, 36। নিচের উদ্দীপকটি পড়ো, মানে একটা ফর লুপ দেওয়া আছে এবং printf ict if I is equals to 7 then break। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝে নাও, i এর মান যদি 1 থেকে শুরু হয় এবং সে যদি 10 পর্যন্ত চলে, তাহলে কতবার ঘুরবে সে, তোমার 10 বার। ঠিক আছে, এই 10 বারে i এর মান 2 করে বৃদ্ধি পাবে, তবে তার আগে 10 বারে i এর মান এখানে ict প্রিন্ট করবে। তাহলে ict যদি 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমাদের কোনো ব্রেক ট্রেক লাগবে না। কিন্তু এখানে বলছে যে i এর মান হচ্ছে কত, 10, সরি i এর মান 1, এবং তোমার কত পর্যন্ত করতে হবে, 10 পর্যন্ত। তাহলে এইভাবে তোমার সে 10 বার যদি তুমি এটা ঘোরাও, তাহলে 10 বার এই আইসিটি লেখাটা প্রিন্ট হওয়ার কথা। কিন্তু বলছে যে না, তুমি 10 বার প্রিন্ট করিও না, তুমি প্রিন্ট করবা কতবার, এই যে যদি i এর মান 7 হয় তাহলে তখন আর প্রিন্ট করবা না। তবে এখানে মনে রাখতে হবে, আমরা যখন বলছিলাম তখন সেটা 1 করে বৃদ্ধি ছিল, কিন্তু এখানে আছে কত, 2 করে বৃদ্ধি। তাহলে 2 করে বৃদ্ধি হলে তুমি যদি একটু বুঝতে না পারো, তাহলে প্রথমে i এর মানগুলো লিখে ফেলো। তাহলে i এর মান প্রথমে 1, তাহলে এটা তো আর কোনো সমস্যা নেই, মানে i এর মান প্রথমে এখানে যাবে। হ্যাঁ, এখান থেকে এবার কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করে তোমার দেখবে কি কন্ডিশনটা সত্য কিনা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে লুপের বডিতে আসবে। তারপরে এই কাজটা হয়ে গেলে তোমার কি করবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার পর পুনরায় তোমার এই লুপটা এখানে কন্ডিশন চেক করবে। এভাবে লুপটা বারবার চলতে থাকবে। এই যে বারবার একই কাজ করতে থাকা, এই বিষয়টাকে আমরা বলি কি, তোমার লুপ। ঠিক আছে, তাহলে এই printf ict এই লেখাটি এখানে এরপরে i equals to 7, তারপরে দিয়ে আছে ব্রেক। একটা জিনিস সবসময় মনে রাখবা, যখনই তোমার কোনো কন্ডিশন দিয়ে লুপের ভিতরে ব্রেক লেখা থাকবে, সেই কন্ডিশনটা সত্য হবে, লুপটা ওখানেই শেষ। তাহলে এখানে i এর মান কখন, 7। তাহলে i এর মান এখানে যদি আমরা একটু লিস্ট করে ফেলি, তাহলে i এর মানগুলো হবে প্রথমে 1, 2 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে 3, তারপর হচ্ছে কি 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, এর পরেরটা হচ্ছে 11। তো 11 আমার লেখা লাগতেছে না। তাহলে i এর মান যদি 1 হয়, তখন তোমার এখানে মান ict একবার প্রিন্ট হবে, তাহলে i c t। 3 হলে একবার প্রিন্ট হবে, কারণ 3 তো 8 এর থেকে ছোট, তাহলে i c t। 5 হলে একবার তোমার হচ্ছে কি করতে হবে, i c t। তারপরে 7 এর জন্য, এখন তো 7 কন্ডিশন তো সত্য হয় না, আগে তো ict প্রিন্ট করবে, তাহলে এখানে হবে কি i c t। তাহলে এই টোটাল অংশটুকু যখন হয়ে যাবে, তার মানে 4 বার যখন ict প্রিন্ট করা হয়ে যাবে, তখন লুপটা কি হবে, ভেঙে যাবে। কারণ if i is equals to 7, তাহলে এটাতে হচ্ছে তোমার i is equals to 7 হলে সেটা ব্রেক করবে, এটাই হচ্ছে কথা। তার মানে পরের ধাপটা আর প্রিন্ট হবে না। এই যে এখানে 9 এর মান, সেটাও তো তোমার হচ্ছে যে আর প্রিন্ট হবে না। ঠিক আছে, তারপরে উদ্দীপকের আলোকে ict লেখাটি কতবার প্রদর্শিত হবে, মানে আমাদের এখানে ict কতবার প্রদর্শিত হয়েছে, 4 বার। ঠিক আছে, তারপরে উদ্দীপকের আলোকে ict লেখা গেল, তাহলে এখানে হবে কত, 4 বার। ফ্লোটিং ডাটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম মৌলিক ডাটাগুলোর ফরম্যাট স্পেসিফায়ার। যেমন এখানে পার্সেন্ট ডি হচ্ছে কার, ইন্টিজারের জন্য, কার জন্য, ইন্টিজারের জন্য। তারপরে তোমার পার্সেন্ট এফ কার জন্য, ফ্লোটের জন্য। তারপরে পার্সেন্ট সি কার জন্য, ক্যারেক্টারের জন্য। ঠিক আছে, তারপরে পার্সেন্টেজ কার জন্য, স্ট্রিং এর জন্য। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে ডাটা, ফ্লোটিং ডাটার ফরম্যাট কোনটা। ফ্লোটিং ডাটার ফরম্যাট নিশ্চয় তাহলে কি পার্সেন্ট এফ। সি ভাষার উদ্ভাবককে, ড্যানিশ ডিসি। তারপর হচ্ছে যে নিচের কোনটি সঠিক, সঠিক মানে কোন নামকরণ করাটা সঠিক। ইন্ট নাম্বার ড্যাশ 1 এটা ভুল, কারণ কি আমরা জানি নামকরণের নিয়মের মধ্যে বলছি যে কোনো একটা তোমার হচ্ছে যে চলকের নামের মাঝে কি হবে না, কোনো বিশেষ ক্যারেক্টার হবে না, শুধুমাত্র আন্ডারস্কোর হতে পারে। তারপরে চলকের নামগুলা শুরুতে বড় হাতের এটা করলে ভালো হয়। তো ইন্ট নাম্বার 1 মানে হচ্ছে কি তোমার এটা এই যে একটা চলক ডিক্লেয়ার করছো, নাম্বার 1 নাম দিয়েছো, তার ভিতরে কি ইউজ করছো, হাইফেন, তার মানে এটা ভুল।
তারপরে ইন্ট নাম্বার 1, এখানে একটা স্পেস দিয়েছে, তার মানে এটাও ভুল। তারপরে ইন্ট 1 নাম্বার, মানে এটা হচ্ছে যে আমাদের নাম, নামের শুরুতে কি দিয়েছি, নাম্বার দিয়েছি, তাহলে এটাও ভুল। তাহলে ইন্ট রিমেম্বার 1, তাহলে এই জায়গায় এটা ঠিক আছে। তাহলে এখন সি ভাষার চলকগুলো লক্ষ্য করতে বলছে। তো সি ভাষার চলক এখানে কতগুলো দেওয়া আছে, একই প্রশ্ন, নামকরণ সঠিক আছে কিনা। স্টুডেন্ট নেম এটা সঠিক আছে, স্টুডেন্ট স্পেস নেম এটা ভুল হচ্ছে, স্টুডেন্ট এট দ্য রেট এটা ভুল আছে। তার মানে এখানে সঠিক আনসার কোনটি, কোনটি রিলেশনাল অপারেটর। তোমরা জানো রিলেশনাল অপারেটর মানে দুইটার ভিতরে সম্পর্ক বোঝাতে, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, এগুলো সব কি রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রিলেশনাল অপারেটর হবে কোনটি, এই যে ইকুয়াল চিহ্ন। অর হচ্ছে লজিক, এটাও অ্যান্ড লজিক, প্লাসটা হচ্ছে যে গাণিতিক অপারেটর। একই ধরনের ডাটা সংরক্ষণ করে কোনটি, এই যে একই ধরনের ডাটা সংরক্ষণকারী হচ্ছে কি অ্যারে। ঠিক আছে, যদি বুঝতে না পারো এটা মুখস্থ করে ফেলবা। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। ঠিক আছে, তাহলে তাহলে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কয়টি, স্তর যদি বলে তাহলে আমরা তিনটি বলবো। ঠিক আছে, হাই লেভেল, মিড লেভেল আর হচ্ছে যে লো লেভেল। ঠিক আছে, তারপরে নিচের কোনটি, নিচের উদ্দীপকটি পড়ো। এই উদ্দীপকের মধ্যে দেখো এখানে তোমার একটা ফাংশন মানে চলক নিয়েছি এম, তারপরে বলছো কি এই এম এর মান প্রদর্শন করো। তাহলে স্ক্যান করে কার মান নিয়েছো, তোমার হচ্ছে যে পার্সেন্টটি, এখন এই এম পার্সেন্ট এম। তারপরে উদ্দীপকে কোন স্টেটমেন্টটি ভুল, তাহলে দেখো আমাদের এখানে ভুল হয়েছে কোথায়, ইন্ট এম ঠিক আছে, তারপরে প্রিন্ট এফ এন্টার ইওর মার্কস এখানেও ঠিক আছে, তারপরে হচ্ছে কি স্ক্যান এফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট এন এটাও ঠিক আছে, তারপরে ঘ নম্বর প্রিন্ট এফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট। এই জায়গায় দেখো একটুখানি খেয়াল করো, এই যে এখানে আমাদের এম পার্সেন্ট বা অ্যাড্রেস অফ এম দেওয়া আছে, মানে অ্যাড্রেস অফ এম তো আসলে হয় না, মানে কারণ প্রিন্ট যখন করতেছো তখন শুধু চলকটা ডাকলেই হয়। তুমি সিনট্যাক্স গুলো যদি মনে করে দেখো, প্রিন্ট এর ক্ষেত্রে শুধু সিঙ্গেল চলকটা বসবে। এক্স এর মান, তাহলে এখানে আমাদের যদি হয় আনসার ভুল কোনটি, এটি এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়ালস টু 15 এর মান কত। দেখো প্লাস ইকুয়াল 15 মানে কি যা মান আছে তার সাথে 15 যোগ হবে, তাহলে মান আছে কত 5, তার সাথে যোগ হবে কত 15, তাহলে টোটাল কত 20। তারপরে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি, পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় ব্যাকস্ল্যাশ এন। প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে। দেখো এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন, এখানে তোমার হচ্ছে যে প্রোগ্রামটাই নাই, সফল করতে গিয়ে হয়তো অন্য জায়গায় চলে গেছে। কোনটি মধ্যম স্তরের ভাষা, আমরা জানি মধ্যম স্তরের ভাষাকে সি ভাষা। stdio.h মেইন, তারপর int main printf এর সিস্টেম, আচ্ছা এর মার্কস পার্সেন্ট ডি এম printf। তো দেখো আমাদের এখানে আসলে ঘুম লেগে যাচ্ছে। ওকে, তো এই প্রোগ্রামটাতে আসলে কি হবে, যে উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে। তো ভালো করে দেখতেছো এর মান 3, তাহলে বি ইকুয়ালস টু 2 ইন্টু 3 মানে 6, তাহলে এখানে প্রোগ্রামের মান হবে কত, অবশ্যই 6। যদি আর কোনো কিছু হয় তাহলে তোমরা বসাই।
আমাদের এখান থেকে শেষ হয়েছে 32 নম্বর। 32 নম্বরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এম কত বাইট জায়গা প্রয়োজন। আসলে এখানে উদ্দীপকটাই ভুল করছে, এই জায়গায় একটা ভুল আছে। এই ভুলটা হচ্ছে এম পার্সেন্টটা এখানে হবে না, অ্যাড্রেস অফ হবে না, ঠিক আছে। তারপরে তোমার উদ্দীপকে কত বাইট জায়গা প্রয়োজন, আমরা ইন্টিজারের জন্য 4 বাইট রাখছি, ডাবলের জন্য 8 বাইট, তারপরে ফ্লোটের জন্যও 4 বাইট, আর আগে ছিল ইন্টিজারের জন্য 2 বাইট। এখন একটা ক্যারেক্টারের জন্য অর্থাৎ ক্যারেক্টার টাইপের জন্য 1 বাইট। তারপর বলছে উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে যেখানে দুইটা চলক আই এবং কে নেওয়া আছে, আই এর মান কত 8 এবং কে ইকুয়ালস টু আই প্লাস প্লাস। তাহলে এই জায়গায় একটা ভালো করে খেয়াল করবা যে আই অ্যান্ড কে মানে এখানে প্রিন্ট করতেছে, তাহলে %d প্রথমে আই প্রিন্ট হবে তারপরে কে। তাহলে এখন সি ভাষায় বৈধ চলক কোনটি, প্রশ্ন করি। সি ভাষায় বৈধ চলক কোনটি, প্রশ্ন কি হারাই গেল? সি ভাষায় বৈধ চলক আই কে, আই এর মান 8, কে ইকুয়ালস টু আই প্লাস প্লাস, আই এন্ড কে পার্সেন্ট ডি তোমার হচ্ছে আই কমা কে, ঠিকই তো আছে। তো সি ভাষায় এখানে বৈধ চলক টলক যাই হোক, এখানে যদি প্রিন্ট করতে বলে কি কি প্রিন্ট হবে, তাহলে দেখো আই এই প্রথমটা, তার মানে আই এর মান কত 8, ওকে। এবার কে, কে এর মান কত, কে এর মান হবে তোমার হচ্ছে যে কে এর যে মান হবে সেই মানটা এখানে দেওয়া আছে কত আই প্লাস প্লাস, কে ইকুয়ালস টু কি আই প্লাস প্লাস। তাহলে এখানে আমাদের যে কে ছিল, কে এর তো মান ছিল না কোনো, তাহলে কে প্লাস প্লাস হলে তার মান যেহেতু 1, তাহলে এখন আমি এই মার্কটা এখানে করি একটু বন্ধনটা, রিটার্ন করতে হবে 0, কোনটি সি ভাষায় বৈধ চলক। তাহলে সি ভাষায় বৈধ চলক লেখার জন্য এখানে আসলে কোনোটাই দেখছি, সবই তো বৈধ। তারপরে আসো 34 নাম্বার। 34 নাম্বার হচ্ছে যে উদ্দীপকটি পড়ো। এখানে ফর লুপ দেওয়া আছে একটা 10 এর থেকে ছোট বা 10 এর সমান, প্রতিবার বৃদ্ধি পাবে কত করে 2 করে প্রতিটার সমান। তাহলে আইসিটিটা কতবার প্রিন্ট করবে, তাহলে অলরেডি আমরা এটা পেরে গেছি। তাহলে এটা দেখো আয়ের মান 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1, তারপরে আছে 3, 5, 7, 9। তাহলে এখন এটা হচ্ছে যে আয়ের মান কত হবে, তো যা হবে তার উপর ভিত্তি করে এই মানগুলো প্রিন্ট করবে। তাহলে এখন আইসিটি লেখাটি কতবার প্রিন্ট করবে, তাহলে আয়ের মান 7 হওয়ার পরে লুপটা ভেঙে যাবে, তাহলে কতবার প্রিন্ট করবে 4 বার, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। তারপরে হচ্ছে যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে ইফ শব্দটি বাদ দিলে আইসিটি লেখাটি প্রকাশিত হবে তোমার এই যে আই ইকুয়ালস টু 1 থেকে শুরু করছে, তাই না। তাহলে এখানে তোমার 5টা আর ওদিকে থাকবে হচ্ছে যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, 7, 1, 3, 5, 7, তারপর 9। তার মানে হচ্ছে যে শর্তটা বাদ দিলে 1, 2, 3, 4, 5 বার সেটা প্রিন্ট করবে। সি ভাষায় লাইব্রেরি ফাংশন হলো কি, সি ভাষায় লাইব্রেরি ফাংশন হচ্ছে যে তোমার প্রিন্টএফ, স্ক্যানএফ এবং অ্যাড। লাইব্রেরি ফাংশন যে ফাংশনগুলো আগের থেকেই করা আছে সেগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তাহলে প্রিন্টএফ, তারপর হচ্ছে স্ক্যান, তারপর আসো 36 নাম্বার। দেখো আমাদের মিম একটা কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উদ্দীপক উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত, তাহলে আমাদের এই প্রোগ্রামটা রচনা করার জন্য যে ভাষাটা ব্যবহার করে তার নাম হচ্ছে কি কম্পাইলার। এখন এত এখান থেকে অনুবাদ প্রয়োগ করার জন্য বা অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে কি যে এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, তার মানে কম্পাইলার। তারপরে আসো মেশিন ভাষায় অনুমোদিত হয় কোনটি,
মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? তোমরা দেখো এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো তোমরা একটু সুন্দর করে তোমাদের মানে এই যে আমি যে আনসারগুলো দিয়েছি এই আনসারগুলো থেকে একটু শিখে ফেলার ট্রাই করবা, যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো পড়বা। ঠিক আছে, ব্যাখ্যাগুলো পড়লে তোমাদের কাছে এগুলো অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে আমাদের কত নম্বর প্রশ্ন আমরা দেখতেছিলাম, ঘুম লাগছে, ঘুমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গরম। আচ্ছা, মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? তো মেশিন ভাষায় অনুদিত হয় সরাসরি অপারেন্ড, লেবেল, কমেন্ট, অপারেশন কোড। তো এই জায়গায় তোমার সাধারণত যে মেশিন ভাষায় অনুদিত হয় সেটা হচ্ছে কি আমাদের যে অপারেশন কোড যেটা থাকে সেটা। ইনক্লুড, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে 38 নম্বরে, সেটা হচ্ছে আবার ওই একই জিনিস, এর মান 3, বি এর মান 9, বি ইকুয়ালস টু 2 ইন্টু এ মানে 3 দুগুণে 6, প্রিন্ট এফ 6, তাহলে বি এর মান কত হবে 6। ব্রেকের পরিবর্তে কন্টিনিউ করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? ওই যে আমরা আইসিটি যেখানে প্রকাশ করছিলাম, কন্টিনিউ করলে জাস্ট ওই স্টেপটা স্কিপ করবে, পরের স্কিপটা। তাহলে দেখো ওখানে যখন হয়েছিল তখন 5টাই তো ধাপ ছিল, তাহলে 1, 3, 5, 7, 9, তাহলে এই 7টা যদি স্কিপ করে তাহলে 4টাই হবে, তাহলে তখন আইসিটি 4বার প্রকাশ করবে। তারপর সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটা? অ্যাসেম্বলি ভাষা। উদ্দীপকটি পড়তে বলছে, পড়লাম। তারপর এখানে এ এস ইকুয়ালস টু 0 ফর এ ইকুয়ালস টু 1, মানে একটা ফর লুপ চালাইছে যার বৃদ্ধি হবে প্রতিবার 1 করে, তারপর 5 পর্যন্ত চালাবে, 1 থেকে 5 পর্যন্ত মানে হচ্ছে 5 বার। তাহলে তারপরে কাজ আছে কি, এস ইকুয়ালস টু এস প্লাস এ মানে যোগফল নির্ণয় করা, প্রিন্ট এফ তোমাদের হচ্ছে যে পার্সেন্ট টি পার্সেন্টেজ। তাহলে এখন এ এর মান মানের কোন কোন পরিবর্তনে আউটপুটটা তোমার 6 হবে? তো তোমরা এগুলো একটু কি করবা, এর মান এখানে তোমার দেওয়া আছে, যে কি দেওয়া আছে সেটা হচ্ছে যে ফর লুপ করছে, তাই তো এর মান কি পরিবর্তন করলে তার আউটপুট 6 হবে। তারপরে হচ্ছে যে উচ্চতর প্রোগ্রাম ডিভাইডেড বাই বস্তু প্রোগ্রাম। এখন এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে? তোমরা জানো উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে করে করে কে? কম্পাইলার। ঠিক আছে, তাহলে এখানে বসবে কি কম্পাইলার। তারপর ফ্লোট টাইপের ডাটা মেমোরিতে কত বাইট জায়গা নেয়? 4 বাইট। তারপরে হচ্ছে যে তোমার এই প্রোগ্রামটাতে দেখো, এই প্রোগ্রামটা যদি খেয়াল করো, এখানে আমাদের একটা ফর লুপ চালানো হয়েছে যেখানে i এর মান 1, i লেস আর ইকুয়াল 6, i প্লাস প্লাস এবং প্রতিবার s ইকুয়ালস টু s প্লাস i যোগ করবে, যেখানে printf পার্সেন্ট ডি কমা 8। এখানে এটা যদিও একটু ভুল হয়েছে, এটা হচ্ছে যে সাম হবে বা এস হবে এস। তো আয়ের মানের কি পরিবর্তনে আউটপুট 12 হবে? তাহলে আউটপুট 12 কিভাবে হবে সেটা একটু এটা খেয়াল করে দেখতে হবে। তার আয়ের মান আমাদের যদি 6 আছে ওখানে, তাহলে আয়ের মান কত থেকে শুরু হবে সেটা দেখলে হয়ে যাচ্ছে। যদি আয়ের মান 2 করে বৃদ্ধি করো তাহলে হয়ে যাচ্ছে আই
i এর মান 1 আর i প্লাস ইকুয়ালস টু 2। তাহলে 2 করে বৃদ্ধি হলে 2 4 6। ঠিক আছে, তারপর প্রোগ্রামটি সি ভাষায় সঠিক চলক কোনটি? সি ভাষায় সঠিক চলক হচ্ছে এসটি নেম, এটা সঠিক, এটা সঠিক নয়, তারপর এটা সঠিক নয়, এটাও সঠিক নয়, তাহলে সুস্থ সঠিক হচ্ছে এটা। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে কি? জাভা। তারপর উদ্দীপক দেখো এবং প্রশ্নের উত্তর দাও। জ এখন এখানে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক। আমি আবার হচ্ছে তোমাদের একটু পরে করে দিব, 5 মিনিটের ব্রেক থাক। আসলে কিছু করার নাই, ঘুমে মনে করো চোখ ফেটে আসতেছে। এই দুপুরের সময় ঘুম আসলে